আমলে যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলো নিয়ে প্রচুর বিতর্ক আছে। অনেক অনেক ভালো কিছু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি এবং এক ধরনের দুর্বল ভিত্তি তৈরি করে রাখা হয়েছে অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে, অনেক ক্ষেত্রে হয়তো বা অন্য কোনো কারণে। এবং তা সত্ত্বেও যেই দু একটি ক্ষেত্রে উল্লেখযোগ্য মানে মানুষের প্রত্যাশা পূরণের বা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য পূরণের মতো অধ্যাদেশ প্রণীত হয়েছিল, তার মধ্যেই ছিল জাতীয় মানবাধিকার কমিশন। তাতেও দু একটি বিষয়ে আমাদের পর্যবেক্ষণ ছিল বা রিজার্ভেশন ছিল, এখনও আছে। কিন্তু তা সত্ত্বেও এই জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025 সেটি ছিল মোটামুটিভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এবং আমার অনেকেরই ধারণা ছিল যে বাংলাদেশে এই ধরনের অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করে যদি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়, তাহলে যেই আমি শুরু যেটা বললাম জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষার পথে বাংলাদেশের অগ্রগতির সম্ভাবনা হবে এবং পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এবং এটি বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করা হয়েছে তার মধ্যে এটি থাকবে, কিন্তু সেটা দুর্ভাগ্যজনকভাবে রাখা হয়নি এবং বলা হয়েছে যে এটিকে আরও উন্নততর করা হবে। সেই যুক্তিতে এটি হচ্ছে রেটোরিক ছিল যে এটাকে আরও উন্নত করা হবে। সেই অঙ্গীকারের, যদি আমরা সেটাকে অঙ্গীকার বলি, সেই অঙ্গীকারের ধারাবাহিকতা যেটি হয়েছে যে একটাই নতুন জাতীয় মানবাধিকার আইন, খসড়া আইন প্রণীত হয়েছে এবং এটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং মতামত চাওয়া হচ্ছে। ইন দ্য মিনটাইম আমাদের জানা মতে একটি আলোচনা অংশীজনের সাথে সর্বপরিসরে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আশা করছি, ধারণা করছি যে এখনও সময় আছে সরকারের কাছে বিষয়গুলো নিয়ে আমাদের যে উদ্বেগের জায়গাগুলো তুলে ধরে বিষয় নিয়ে গভীর পরামর্শ করার। সেই লক্ষ্যে আজকে আমরা এখানে বসেছি। আমার ব্যক্তিগতভাবে এবং আমি আশা করি এখানে যারা উপস্থিত সকলেরই প্রত্যাশা করে একমত হবেন যে বর্তমান সরকারের কাছে আমরা আশা করি নির্বাচিত সরকার, যে সরকার আসলে জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে নির্বাচিত এবং বিশাল দায়িত্ব নিয়ে নির্বাচিত, তাদের কাছ থেকে আমরা একটা কার্যকর স্বাধীন মানবাধিকার কমিশন প্রত্যাশা করতে পারি। এটি জাতির প্রত্যাশা, কারণ বাংলাদেশে কার্যকর মানবাধিকার কমিশন না হওয়ার কারণে দেশবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে, মূল্য দিতে হয়েছে দেশবাসীকে। কিন্তু আমি জোরালোভাবে বলতে চাই, আপনারা হয়তো সবাই একমত হবেন, এখন সরকারে যারা আছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারে যারা আছেন এবং আমাদের সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন রাজনৈতিক দলগুলোর জনপ্রতিনিধি হিসাবে, তাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হলে মানুষের কী ক্ষতি হয়। কাজেই তাদের অ্যাপিটাইট আছে বলে ক্ষুধা আছে বলে আমরা মনে করি, প্রত্যাশা আছে, অঙ্গীকার আছে বলে আমরা মনে করি যে একটি কার্যকর মানবাধিকার কমিশন তারা করার পথে সঠিক পদক্ষেপটি গ্রহণ করবে। এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে বসেছি। আমরা ইতিমধ্যে আমি একটু ব্যাকগ্রাউন্ড স্বচ্ছতার সাথে বলছি যে আমরা আজকে মূল যেই উপস্থাপনাটা নিয়ে আমরা কথা বলছি, সেটি ইতিমধ্যে সরকারের কাছে টিআইবির পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। আমরা গত মাসের 5 তারিখে সরকারের কাছে উপস্থাপন করেছি, সেটি প্রেরণ করেছি। আমরা আশা করছি তারা সেটাকে বিবেচনা করবে। কিন্তু এটিকে আজকে আলোচনার ভিত্তি হিসেবে আমরা আজকে এখানে যারা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের যে সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, এই সংস্থাগুলোর প্রতিনিধিরা আছেন, সম্মানিত প্রতিনিধিরা আমাদের আহ্বানের সাথে এসেছেন, তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আজকে আমাদের গণমাধ্যম কর্মীরা যারা সমবেত হয়েছেন তাদের মাধ্যমে একটি স্টেটমেন্ট ইস্যু করব এবং তার পরবর্তীতে আমরা সবাই একমত হয়েছি মোটামুটি যে তার উপর ভিত্তি করে একটা পলিসি ডকুমেন্ট কুইকলি আগামী 2-1 দিনের মধ্যে সরকারের কাছে হস্তান্তর করবো এবং একই সাথে সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন সকলের কাছে আমরা সেটি আমাদের HRFPর পক্ষ থেকে সেটি আমরা উপস্থাপন করব, সংসদ সদস্যদের কাছে প্রেরণ করব এবং আশা করব তারা সেই আমাদের প্রত্যাশাগুলো বিবেচনায় নেবেন। তো আমি প্রেক্ষিত বর্ণনার পর আমাদের সবাইকে অনুরোধ করছি সবার পরিচিতি কুইকলি একটুখানি সেরে নেওয়ার জন্য। তারপরে আমরা সংক্ষেপে টিআইবির পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো আছে মনে করি যে আপনি বলেছেন আমাদের যে কথাটা শুরু থেকে সেটি রিপিট করতে হবে। আমরা মনে করি যে এই প্রস্তাবনাগুলো যদি মানা না হয় তাহলে দুইটা জিনিস হবে। তাহলে সরকার প্রমাণ করবে যে বা প্রকারান্তরে সংসদও, কারণ আইনটা সংসদে পাস হবে,
যে সরকার বা জাতীয় সংসদ বাংলাদেশে একটা স্বাধীন কার্যকর মানবাধিকার কমিশন হোক সেটা চায় না। এটা আমরা মনে করি এবং সেই আঙ্গিক থেকেই আমাদের, যেহেতু আমরা মানবাধিকার বিষয়ে কাজ করি, করে যাচ্ছি, করে যাব, সেই অবস্থানটাই আমাদের অব্যাহত থাকবে। তারপর যদি জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয় এমন একটা কমিশন যেটি অকার্যকর, যেটা সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের কর্তৃত্বের বাইরে কিছু করতে পারবে না, সেটা সরকারের জন্য বিড়ম্বনাজনক হবে, সরকারের জন্য আত্মঘাতী হবে। কারণ আমি রিপিট করতে চাই যে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হওয়ার ফলে যেই মানুষের তিক্ত অভিজ্ঞতা, সেই মানুষের মধ্যে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধিরাও আছেন। তারা সেই ইতিহাস কেন, সেই অভিজ্ঞতা কেন ভুলে যাবেন? আমরা মনে করি না এটা ভুলে যাবেন। তারা এটা গুরুত্ব সহকারে নেবেন। সেটা যদি ভুলে যান তাহলে এটা বাস্তবতা, আমাদেরকে সেটা হয়তো সেই বাস্তবতার মধ্যে থাকতে হবে, কিন্তু আমরা সেটা মেনে নেব না। আমি কি ঠিক বলেছি সবার পক্ষ থেকে? আমার কাছে মনে হয় সেটা আপনার প্রশ্ন যদি উত্তর পেয়ে যায়। বিষয় আমার নাম আলাউদ্দিন, আমি কাজ করি আমার দেশে। জাতীয় মানবাধিকার কমিশন আইনের যে খসড়া, এটি যেখানে যে সুপারিশগুলো দাবি করা হলো, সেটি যদি সরকার বাস্তবায়ন না করে তাহলে নাগরিক সমাজের ভূমিকাটা কি হতে পারে? আমি যেটা বললাম, আমাদের ভূমিকা এটা হচ্ছে যে আমাদের আন্দোলন চলবে, এটুকুই আর কি। হ্যাঁ, চলবে। এবং এইটি যেটা বাংলাদেশের অভিজ্ঞতা, পৃথিবীর অভিজ্ঞতা যেটা দেখা যায়, যারা এই ধরনের প্রতিষ্ঠানকে কার্যকর করতে ব্যর্থ হয় তারা কিন্তু আত্মঘাতী অবস্থা, তারা নিজেদের জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে। কারণ ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় না। আজকে যে প্রতিষ্ঠানকে অকার্যকর করা হচ্ছে, রাজনৈতিক বায়াস বা দলীয় প্রভাবে প্রভাবিত করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের অকার্যকরতা এবং নেতিবাচক যে ফল হয় সেটার ভুক্তভোগী কিন্তু আবার আজকে যারা করছেন তারাই কিন্তু সেটা শিকার হয়। এটা কিন্তু পৃথিবীর অভিজ্ঞতা বলে, বাংলাদেশের অভিজ্ঞতা বলে। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের যারা ক্ষমতায় থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, যারা আমাদের জনপ্রতিনিধি হন বা সরকার পরিচালনার দায়িত্বে থাকেন, তারা শুধুমাত্র কেন অ্যাডহক ভিত্তিতে ক্ষণস্থায়ী সাময়িক সুবিধার জন্য তারা এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে। পৃথিবীর কোনো দেশে, আনফর্চুনেটলি আমি সবার সামনে বলছি, আমাদের তুলনায় অনেক বেশি কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার অনেক দেশে আছে। কিন্তু এরকম সবগুলো জাতীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে, অকার্যকর করে, ডিসফাংশনাল করে, পেশাগত দেউলিয়াপনা করে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। এবং রাষ্ট্রকে এরকম গণতন্ত্রের থেকে বছরের পর যুগের পর যুগ ধরে পিছনে ঠেলে দেওয়া হয়েছে। এরকম দৃষ্টান্ত পৃথিবীর খুব কম দেশে আছে বলে আমি হতাশার সঙ্গে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই কথাটা বলছি। আমরা এই অবস্থা থেকে পরিবর্তন চাই। আমাদের বর্তমান সরকার অনেক প্রত্যাশা নিয়ে, আমি বিশ্বাস করি যে অনেক জঞ্জালের উপর তারা দায়িত্ব নিয়েছে। অবশ্যই চট করে পরিবর্তন তারা করতে পারবে না, কিন্তু কিছু কিছু স্ট্র্যাটেজি, কৌশলগত দিক থেকে যদি তারা সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে তারা নিজেদের প্রতি নিজেদের অন্যায় করবে বলে আমার মনে হয়। জনগণের প্রতি তো অবশ্যই, নিজেদের প্রতি তারা অন্যায় করবে। তারা নিজেদের অভিজ্ঞতা ভুলে যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না। কোনো না কোনো কারণে একটা যে কথাটা আলোচিত হয়নি, আমি এই ঘরে আরও অনেকবার বলেছি যে প্রতিরোধক শক্তি আছে সরকারের ভিতরে, পরিবর্তনের বিরুদ্ধে শক্তি সরকারের ভিতরে আছে। সেটা রাজনৈতিক শক্তি যেরকম, কিন্তু তার চেয়ে অনেক সময় প্রভাবশালী শক্তি আমলাতন্ত্র, যেটার প্রতিফলন কিন্তু আমরা এই খসড়ার মধ্যে দেখতে পাই। পুরো জিনিসটাকে আপনারা বিশ্লেষণ করেন, যে কোনো একজন সাধারণ চোখে যদি বিশ্লেষণ করেন, পুরো বিষয়টা আসছে আমলাতন্ত্রকে, এবং সেটা পোশাক এবং পোশাকের বাইরে আমলাতন্ত্র পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে শেষ করছি।